পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। সাজ ভয়ে অক্ষিযুগল বন্ধ করে একই কথা বারে বারে আওড়ে যাচ্ছে। না না, আমার কাছে আর এক পাও কেউ এগোবে না, প্লিজ সরে যান বলছি। অতিরিক্ত ভয় ও বক্ষদেশ উপর দুই হাত ক্রস করে নেয়, যেন সম্মুখে দাঁড়িয়ে থাকা নিকৃষ্ট জানোয়ারগুলো লেলুপ দৃষ্টি থেকে নিজেকে আড়াল করে বাঁচতে পারে। ওর বক্ষপিঞ্জরের মাঝে অবস্থানত দুর্বার হৃদযন্ত্রটি তার অদৃশ্যমান তেজশ্রী আশ্বাসের সঙ্গে যেন দৌড়পাল্লা নেমেছে। সমগ্র শরীর ঘেমে উঠেছে, আধজোড়া থেকে থেকে কেঁপে উঠেছে আতঙ্কে। মনে হচ্ছে এই বুঝি মুহূর্তে সব শেষ হয়ে গেল। ও ফুঁপিয়ে কেঁদে ওঠে। নিজের অনাগত সন্তানের কথা ভাবতেই নিজের বোকামির উপর তাচ্ছিল্য হেসে ফিসফিস করে বলে, বেঁচে থাকার সমস্ত প্রচেষ্টাগুলোকে ব্যর্থ করে ক্ষীণ এই লড়াইয়ের শেষ পরিণতি বুঝি এখানেই সমাপ্তি ঘটল। আমার সাথে এটা বুঝি হওয়ার ছিল। অক্ষিযুগল বেয়ে গড়িয়ে পড়ছে জল। তবুও এই মুহূর্তে এই পরিস্থিতিতে যতই বা রৌদ্রকের মুখবই ওই সম্মুখে ভেসে উঠেছে, ততবারই ওর ওই বাড়ির প্রতিটি মানুষের প্রতি প্রতিশোধ নেওয়ার স্পৃহার যেন বহু গুণে বেড়ে যাচ্ছে। কিন্তু সত্যি কি হতে চলেছে ওর পরিণতি? অন্যদিকে রদ্রিক আর সায়র দুজনে স্টেশনের ভেতরে প্রবেশ করে দুই দিকে ছুটে যায়। আধো আলো আধারী এই প্ল্যাটফর্ম, যেখানে সম্ভব সেখানেই ওরা উন্মুক্ত ন্যায়শ্বাসকে খুঁজে ফেরে। চতুর্দিকে সতর্ক দৃষ্টিতে চোখ বুলিয়ে যায় বিভিন্ন কোণায়। এদিকে রদ্রিক দূর থেকে কয়েকটা বোরখা পরা মেয়েকে দেখে এদিকে যায়, এগিয়ে যায় তাদের দিকে, কিন্তু কাছে গিয়ে বুঝতে পারে এদের মধ্যে কেউ তার সাজ নয়। যতই রাত ঘনিয়ে আসছে ততই যেন তার বক্ষভাজে অজানা এক শঙ্কা পাথরের মতো খামচে ধরে। ওর মনে শুধু ঘুরপাক খাচ্ছে, সাজ যেন সম্পূর্ণ সুস্থ আর নিরাপদ থাকে। ঠিক তখনই পাশে এক কোণ থেকে কয়েকজন লোক ফিসফিস করে বলা কিছু কথা ওর কর্ণকুহুরে পৌঁছায়। আরে, মায়াডা একেবারে বোকা আসিল রে। একটা ব্যাগের লাইগা ওইভাবে কেউ দৌড়ায়? এই রাত বিরাইতে ছিনতাইকারী পিছনে কেউ এভাবে যায় নাকি? হ, জীবনটার পরোয়া না মনে হয়। দেখি দৌড়াতে দৌড়াতে ওই রাস্তা দিয়া গা ঢাকা দিল, আর তো ফিরায় আনলো না। সামান্য কয়টা টাকায় যদি যায় তো যতই গা, কিন্তু প্রাণ আর মান দুটাই তো তাও রক্ষা করো যাইতো। বোকা মাইয়াডা হেইডা বুঝল না। কথাগুলো কানে আসতে রদ্রিক আর সায়ন যেন থমকে দাঁড়ায়। রদ্রিকের বুকের ভেতরটা আচমকা ধপ করে ওঠে। সায়ন পাশ ফিরেও তাকিয়ে বুঝতে পারে দুজনেই আশঙ্কা একই। ওরা দ্রুত লোকগুলোর সামনে এগিয়ে দাঁড়ায়। সায়ন শান্ত গলায় জিজ্ঞেস করে, ভাই, একটু আগে যে মেয়েটার কথা বলছিলেন, মেয়েটি কি বোরখা পরা ছিল? লোকগুলো একজন মাথা নেড়ে বলে, হ্যাঁ, বোরকা পরা আসিল। ছোটখাটো মাঝারি গারণ একটা ব্যাগ আসিল হাতে। পরে দেখি এক পোলা ব্যাগ লইয়া দৌড় দিছে, আর মাইয়াটাও পিছনে পিছনে দৌড় দিছে ওর যে ওই রাস্তা দিয়া। লোকটা হাত তুলে রাস্তার দিকটা দেখিয়ে দেয়। রদ্রিক কাপা হাতে ফোন বের করে সাদের ছবিটা দেখতে লোকটার সঙ্গে সঙ্গে বলে ওঠে, স্যার, এইটাই তো মনে হয়। মুখটা ঠিক দেখি নাই, কিন্তু গাঢ় মনে হয় এইরকম আসিল। কথাটা শুনেই রদ্রিকের মুখোয় যেন এক নিমিষেই রক্তশূন্য হয়ে যায়। ওর আধো শুকিয়ে মুহূর্তে নিথর অক্ষিযুগল ঝাপসা হয়ে আসে, যেন ভেতর থেকে কোনো আসনিক সংকেতের আওয়াজ পাচ্ছে। রদ্রিক এতক্ষণে বুঝে গেছে মেয়েটা ওর সাজই ছিল। সায়র কিছু না বলে ওর কাঁধে হাত রাখতেই রদ্রিক ব্যতিব্যস্ত কণ্ঠে বলে, সায়র, ইউ ডোন্ট হ্যাভ
অ্যানাদার সেকেন্ড টু ওয়েন্ট। চল আমাদের এখানে এখন থেকে বেরোতে হবে। ওরা আর এক মুহূর্তেও দেরি না করে সেই অন্ধকার রাস্তার দিকে দ্রুত অগ্রসর হয়, যেদিক দিয়ে সাজ দিশেহারা হয়ে ছুটে গিয়েছিল। ওইদিকে সাত হঠাৎ এক রুক্ষ পুরুষালী কণ্ঠ ও শুনে পায়, হোয়াট বাস্টার্ড, ডোন্ট ট্রাস্ট মি গার্ল, নাইলে এখান থেকে তোরা একটাও জীবন নিয়ে ফিরতে পারবি না। কিন্তু সাজের মনে হলো সবটাই বোধহয় ওর মনের ভুল। এত রাতে কেউ বা ওকে বাঁচাতে চাইবে, তাই ও ভয়ে চোখ না খুলেই নিজেকে আরো গুটিয়ে নেয়। হে ইউ, ওপেন ইওর আইস প্লিজ, দেনস নাথিং টু বি অ্যাফ্রেড ইউ অফ। দেখো, ভয় পেও না, ইউ সেফ না নাও, প্লিজ আমাদের ফিরে তাকাও। আকম্মিত একটা মেয়ালি কণ্ঠে সাজের কনগোসর হতে ওর তগা করে চোখ খুলে ফেলে। অস্ত্রশক্তি নিয়ে আহত দৃষ্টিতে তাকিয়ে দেখে সম্মুখে ওর থেকেও বয়সে বড় একটা মেয়ে চিহ্নিত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। মেয়েটি উৎকণ্ঠা নিয়ে আবার জিজ্ঞাসা করে, হেই, তুমি ঠিক আছো তো? তোমার এখন আর ভয়ের কোনো কারণ নেই, আমরা আছি তো। সাজের কর্ণকুহুরে এই একটি বাক্যই, আমরা আছি তো, পৌঁছাতে ওর মনে হলো যেন প্রাণ ফিরে পেয়েছে। তবুও এখানে যেন পুরোপুরি বিশ্বাস করতে পারছে না ওর কোনো ক্ষতি হয়নি, বরং সেই পাশে। কিন্তু এখনো পুরো ট্রামাটা কাটিয়ে উঠতে পারেনি, তাই ও কোনো কথা বলার মতো পরিস্থিতি নেই। বৈপরীত্যে কথা অচেনা মেয়েটিকে বোধহয় বুঝতে একটু অসুবিধা হলো না সাজের মনে এই উৎকণ্ঠা, বরং এই অসহায় দ্বিধাস্ত মাসুম মেয়েটার প্রতি অসীম স্নেহ এসে জমা হয়। মেয়েটির পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সাজের কাঁধে ধীরে ধীরে হাত রাখে, খুব স্নেহশীল কণ্ঠে বলে, রিল্যাক্স কিউটি, এত ভয় পাওয়ার মতো কিছুই হয়নি। আমার বন্ধুরা থাকতে ওই জানোয়ারগুলো তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ওদিকে তাকিয়ে দেখো, ওদের অবস্থা এতক্ষণে খারাপ হয়ে গেছে। আক্রমিত চারপাশে এক প্রত্যাশীল তীব্র শোরগোলের শব্দ। শ্বাস চমকে দেখে বয়সে বেশ বড় দুটো যুবক মিলে সত্যি ওই জানোয়ারগুলোকে এক নাগাড়ে বোধরক পেটাচ্ছে। ইতিমধ্যে লোকগুলোকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়েছে। এরপর ওরা ওদের কাছেই ফিরে আসে। এই মেয়েটি হঠাৎ একটা লোকের উদ্দেশ্য করে বলল, এই মিহাদ্রি, দেখ না, মেয়েটা বোধহয় খুব ভয় পেয়েছে, কোনো কথা তো বলছে না। হিমাদ্রি নামে যুবকটি হঠাৎ সাজের মুখোশটি ভালোভাবে পরখ করে। ও ভ্রুদ্বয় মাঝে একটা গাঢ় ভাঁজ পরে মনে হলো মেয়েটা কে কি আগে কোথাও দেখেছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে চিহ্নিত কণ্ঠে জিজ্ঞেস করে, নাম কি তোমার? আর এত রাতে এমন একটা নির্জল এলাকায় একা কি করছো? বাড়ির লোকজন বা কেমন এত রাতে তোমায় একা কেন ছাড়তে গেল? তাদের কি কোনো কমন সেন্স নেই? সাজ ভীতি নিয়ে চোখ তুলে তাকাতেই দেখে সামনে দাঁড়িয়ে আছে একজন উজ্জ্বল ফর্সা আদলে যুবক। উস্কো খুস্কো চুল, লালচে অগ্নিদৃষ্টি, অক্ষি যুগল, আর সমগ্র শরীর যেন ছেলেটা এখনোই ক্রোধে কাঁপছে। আর তার পাশেই ঠিক একই ভঙ্গিময় দাঁড়িয়ে আছে আরও একজন যুবক। সাজকে তখন নিশ্চুপ থাকতে দেখে ছেলেটি একই প্রশ্ন এবার শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, তোমার নাম কি? বাড়ি কোথায় বলো, আমরা পৌঁছে দিচ্ছি। সাজ শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে ওদের সবার দিকে কিছু মুহূর্তে। অতিরিক্ত চিন্তায় ওর দুই পট বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ে। আর পর মুহূর্তেই সমগ্র শরীর ঢলে পড়ে সামনে বসে থাকা মেয়েটির উপর। মেয়েটি তাড়াহুড়ি করে ওকে জড়িয়ে ধরে, আতঙ্কে কেঁপে ওঠে, বলে, হিমাদ্রি রে, শীঘ্রই দেখ, মেয়েটা তো অজ্ঞান হয়ে গেছে। ও বোধহয়
এই ট্রামাটা নিতে পারেনি। হিমাদ্রি নিজেও কিছুটা ভড়কে যায় হঠাৎ এমন হওয়ায়। ও দ্রুত পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে বলে, এই কিংসুক, শীঘ্রই ড্রাইভ সিটে গিয়ে বস, ওকে নিয়ে হসপিটালে যেতে হবে। কিংসুক ছেলেটি দ্রুত গাড়িতে গিয়ে বসে আর হিমাদ্রি কোনো কথা না বলেই শ্বাসকে কোলে তুলে নিয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। সাথে মেয়েটিকে বলে, শায়েরি, ওকে নিয়ে আমাদের ব্যাকসিটে বসতে হবে। ওরা উঠতেই কিংসুক ড্রাইভিং করার আগে হঠাৎ কিছু একটা চিন্তা করে বলে, না রে হিমাদ্রি, আমার মনে হয় ওকে এই মুহূর্তে হসপিটালে নেওয়া ঠিক হবে না। কারণ আমরা তো জানি না মেয়েটা এতক্ষণ কেমন পরিস্থিতির মধ্যে ছিল। ওখানে গেলেই তো পুলিশ জানাজানি হবে। তার উপর আবার তো তোর ভাইয়ের কানে এইসব গেলে আবার চিন্তায় পড়ে যাবে। তার চেয়েও বরং আগের মেয়েটা জ্ঞান ফিরুক, এরপর ওর কাছ থেকে শুনে দেখি এমন একটা জায়গায় মেয়েটা এলো কিভাবে। তবে যাই বল, ভাগ্যিস আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হিমাদ্রি কিছুক্ষণ ভেবে দেখে কিংসুকের বলা কথাগুলো ঠিক, তবুও কিন্তু একটা তো থেকেই যায়। কিন্তু ওকে এই মুহূর্তে কোথায় নিয়ে যাব? পাশ থেকে শায়েরি আমিন অমনি বলে, আমার অ্যাপার্টমেন্টে চল, ওখানে তো ঈশানরাও আছে, সমস্যা হবে না। কিংসুক মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে হিমাদ্রিকে বলে, আই থিঙ্ক শায়েরি ঠিক কথা বলেছে, ওখানেই বরং আপুকে একটা কল দিয়ে আসতে বলি। মেবি এখনো হসপিটালে আছে। ওরা প্রত্যেকেই ওর সাথে সম্মতি জানার কেউ আর কিছুই বলবে না। কিংসুক পিছনে ফিরে একবার ওদের দেখে নিয়ে ড্রাইভিং শুরু করে। ঘড়ির কাঁটায় গিয়ে থেমেছে রাত্রি ৩টার ঘরে। চৌধুরী বাড়ির প্রত্যেকে না ঘুমিয়ে নিচে লিভিং রুমে বসে আছে, হয়তো কারো ফেরার অপেক্ষা করছে। সাজের ফিরে আসার জন্য মোটেও নয়, বরং অপেক্ষা করছে বাড়ির বড় ছেলে রদ্রিকের ফিরে আসার। রোহান সারাদিন ধরে সাজকে খুঁজে না পেয়ে ভাঙা মন নিয়ে ফিরে এসে নিজেকে এক প্রকার রুম বন্দি করে রেখেছে। রোদসী, রুহানি, রাইসা শুধুমাত্র নিচে আছে। রোহানুমা চৌধুরী বারবার ছেলে নাম্বারে সেই গতকাল সকাল থেকে এখন পর্যন্ত এভাবে ফোন করে যাচ্ছে, কিন্তু রদ্রিক একটা বারও মায়ের ফোন রিসিভ করেনি। আর তাতে সারাদিন ধরে রোহানুমা ঘায়েল সাপের মতো ফোঁস করে যাচ্ছে। দুশ্চরিত্র একটা মেয়ে, যার সঙ্গে মুখ পুড়িয়েছে সে ভাতারের সঙ্গেই তো চলে গেছে, তাতে তো আমাদের উপকারই হয়েছে। আপদ নিজের ঘাট থেকে নেমে গেছে। কিন্তু আমার ছেলে কোনো বুদ্ধি আছে? মানবতা দেখিয়ে সে আপদকে আবার খুঁজতে বের হয়েছে। একেবারে বাড়ির সম্মানের কথা চিন্তা করেনি। ওই আপনদের তো মরণ হবে না ভাবি? আকম্পিত চিৎকারে সবাই সিঁড়ির দিকে তাকিয়ে দেখে বর্ষ 40-এর সেতুজি চৌধুরী বিধ্বস্ত অবস্থায় এক পা করে নেমে আসছে নিচে। উনি এসে সোজা বড় জায়ের সামনে দাঁড়িয়ে কঠোর কণ্ঠে হুঁশিয়ারি দিয়ে বলেন, আর একবারও ও আমার মেয়ের মৃত্যুর কামনা করো না, ভুলে যেও না বাড়ির বাইরে এই মুহূর্তে তোমার ছেলেও আছে। আমি রদ্রিককে অভিশাপ দিচ্ছি না, শুধুমাত্র তোমায় মনে করিয়ে দিচ্ছি। হঠাৎ রেহমানা চৌধুরী জোরে চেঁচিয়ে বললেন, কি? মেজো, তুই কি বলতে চাইছিস? কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছিস? তুই তো ওই দুশ্চরিত্র মেয়ের পক্ষেই নিচ্ছিস। একবারও বাড়ির সম্মানের কথা চিন্তা করলি না? সে যদি ইচ্ছাকৃত ঘৃণা ওনাকে এড়িয়ে গিয়ে রদ্রিকের বাবা রায়হান চৌধুরীর সামনে এসে দাঁড়ায়। কান্নারত ভাঙা কণ্ঠে বলেন, ভাইজান, খুব অল্প বয়সে আপনাদের বাড়িতে পা রেখেছিলাম হাজারো রঙিন স্বপ্ন নিয়ে। আমি তো এতিম ছিলাম,
তাই আপনাদের এত বড় একটা পরিবার দেখে বিয়ের পর থেকে আপনাদের সবাইকে নিজের আপন করে নিয়েছিলাম। ভেবেছিলাম আমিও বোধহয় আপনাদের কাছে ঠিক ততটাই আপন, অথচ সাজের বাবা চলে যাওয়ার সাথে সাথে আমার সেই ভুল ধারণা আপনারা খুব দায়িত্ব নিয়ে ভেঙে দিয়েছেন। আদৌ আপনারা তো কোনোদিন আমার আর সাজকে নিজের মনে করেননি। যদি নিজের মনে করতেন তাহলে আমার মেয়ের সাথে হওয়া এত বড় একটা অন্যায়ের এত সহজ একটা সমাধান আপনি দিতে পারতেন না। আপনি নিজেও খুব ভালো করে জানেন আমার মেয়ে এত বড় একটা ক্ষতি এই বাড়ির দুটো ছেলে যে কোনো একজনই দায়ী হয়েছে। আর তাই তো আপনি কৌশলে এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন যার ফলাফল স্বরূপ আমার সাজ আজ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এজন্য আজ সম্পূর্ণ আপনি দায়ী। আপনি চাইলে সঠিক বিচার করতে পারতেন, কিন্তু আপনি তো আপনার ছেলেদের পক্ষ নিয়েছেন। আমার মেয়ে তো পরগাছা। রায়হান চৌধুরী হঠাৎ আহত কণ্ঠ বললেন, মেজ বৌমা। রোহান চৌধুরীর রাগে গজগজ করে ওঠেন, ভাইজান, সেজতি ভাবি যেভাবে কথা বলেছে তাতে মনে হচ্ছে মেজ ভাইজান না থাকায় আমার সাজকে আর ওনাকে ভীষণ অবহেলায় রেখেছিলাম। এখন সমস্ত দোষ আমাদের। রায়হান চৌধুরী এবার ছোট ভাইকে রাগত স্বরে গম্ভীর কণ্ঠে বলে, তুমি চুপ করো ছোট। মেজ বৌমা যা বলতে চাচ্ছে ওকে বলতে দাও। ওর ভিতরে যন্ত্রণাটা বোঝার চেষ্টা করো। সে যদি এবার দেবরের উদ্দেশ্যে বলে, ছোট ভাইজান, আপনি আর রোজা ভাবি বয়সে আমার অনেক বড়, কিন্তু সম্পর্কে আমি আপনাদের বড়। তাই আপনাদের অনুরোধ করছি, আজ অন্তত আমায় এমন কিছু বলবেন না যাতে আমি কিছু তিক্ত সত্যি কথা বলতে বাধ্য হই। বলা তো যায় না, ঘায়ল মা তো সন্তানের শোকে হয়তো এমন কিছু বলে ফেলবে। রেহমানা চৌধুরী এবার রাগ সামলাতে না পেরে তেতে আসেন সেজুতির দিকে। ওনার এক হাত শক্ত করে চেপে ধরে ক্রুদ্ধ কণ্ঠে জিজ্ঞেস করে, এই মেজো, কোন সত্যির কথা বলছিস তুই? হ্যাঁ, খুব সাহস বেড়েছে তোর, তাই না? সেজুতি তো চৌধুরী বড় জায়ের চোখে চোখ রেখে ঠান্ডা কণ্ঠে বলে, আমার সাজ যে রদ্রিককে নিয়ে কোনো মিথ্যে কথা বলেনি, এটা তুমি খুব ভালোভাবেই জানতে, তাই না ভাবি? আকম্পিত হেনে বাক্যে যেন লিভিং রুমে সবাই স্তব্ধ হয়ে যায়। কিন্তু রোজা চৌধুরী আর রেহমানা চৌধুরীর ভিতরটা কেঁপে ওঠে। সত্যিটা যদি সবার সামনে আসে সেই ভয়ে। রেহমানা নিজের অবধার লুকানোর প্রয়াসে সেজুতিকে জোরে একটা ধাক্কা দিয়ে রাগে চিৎকার করে ওঠে, চুপ! সব সব মিথ্যে, সব মিথ্যে। এবার বুঝেছি তোরা মেয়ে মিলে আমার ছেলেকে ফাঁসাতে চাইছিস। সি 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 মেজো, তোর ভিতরটা এত নোংরা! দুধ কলা দিয়ে শেষ পর্যন্ত কিনা কাল সাপ পুষলাম। রায়হান চৌধুরী হতভম্ব হয়ে যায় স্ত্রীর এরূপ আচরণে। উনি প্রায় জোরেই ডেকে ওঠেন, রেহনুমা, এটা কি করলে তুমি? রেহমানা চৌধুরী তখনও রাগে গজগজ করছে। এদিকে ধাক্কার ফলে সেজুতির সেন্টার টেবিলের কোনায় লেগে অনেকটাই কেটে যায়। ব্যথা পেলেও চোখে মুখে খিসকে সহ্য করে নেয়। সারাদিনের রদ্রিকের বিধ্বস্ত অবস্থা আজ সারাদিনে খোঁজাখুঁজির পরসমাপ্তি ঘটিয়ে সায়ন আর রাহুলের জোরাজুরিতে বাড়ি ফিরে আসে সাথে অবশ্য ওরাও এসেছে। সে সময়ে ওই রাস্তা দিয়ে ওরা যখন পৌঁছায় তখন কতগুলো গুন্ডা বদমাইশে মার খেয়ে রাস্তায় পড়েছিল। তখন ওদের বেশ কয়েকবার জিজ্ঞেস করে, কেউ কোনো উত্তর পায়নি, তাই আবার ওই সবাই মিলে মারতে সব কিছুই খুলে বলে। কিন্তু যারা সাজকে উপকার করেছে তাদের গাড়ির নাম্বার ওরা কেউ খেয়াল করেনি। পরে ওরা খোঁজ নিয়ে দেখে সমস্যা একটাই,
ওই রোডের সিসিটিভি অনেক দিন ধরেই নষ্ট, তাই চাইলে সহজে কোনো তথ্য পাওয়া যায়নি। তখনই রদ্রিক সিদ্ধান্ত নেয় ওরা সকালেই ওদের রাজনৈতিক বন্ধু হিমালয়ের বাড়িতে যাবে, ওদের সব কিছুই খুলে বলবে। একমাত্র ওই দ্রুত হেল্প করতে পারবে, কোনো থানা পুলিশ বাদে। ওর এখন একটাই চিন্তা হচ্ছে, যারা ওকে বাঁচিয়েছে তারা যেন অন্তত ভালো মানুষ হয়। প্রার্থনা একটাই, খুব দ্রুত যেন ওদের দেখা পায়। বাড়িতে প্রবেশ করা মাত্রই রদ্রিক ওর মায়ের এমন হিংস্র রূপ দেখবে কখনো কল্পনাও করতে পারেনি। কারণ এই বাড়িতে ওর সেজতি চৌধুরীকে ভীষণ শ্রদ্ধা করে, ওনার মাটির মতো ব্যবহারের জন্য। সেজতি চৌধুরী এই অবস্থা দেখে ও দ্রুত গতিতে দৌড়ে চলে আসে নিকটে, এসেই ওনাকে ধরে উঠিয়ে বসিয়ে দেয়। অস্তিত্ব কণ্ঠে জিজ্ঞেস করে, মেজমা, তোমার খুব লেগেছে তাই না? সায়র আর রাহুল এগিয়ে এসে বলে, আন্টি, আপনার কপাল থেকে তো অনেকটাই রক্ত ঝরছে, এখনই মেডিসিন দেওয়া প্রয়োজন, চলুন আমি হসপিটালে নিয়ে যাই। রদ্রিক আবার ওনার হাত ধরে উঠতে গেলেন। সেজতি চৌধুরী ভীষণ কষ্ট আর অভিমানে ওদের কাউকে কিছু না বলে খুব ধীরে রদ্রিকের হাতটা সরিয়ে দিয়ে অসহায় চোখে দরজার দিকে তাকিয়ে থাকে, মেয়ের ফিরে আসার অপেক্ষায়। রদ্রিকের সেই দৃষ্টি ভাষা বুঝতে পেরে নিজের অপরাধ বোধে যেন আরও বেড়ে যায়। ও ওনার হাত দুটো জোরে করে ধরে ফ্লোরে বসে পড়ে। পরিবেশে পরিস্থিতি আর পরিবার কোনো কিছুই পরোয়া না করেই বিমর্ষণ ভাঙা কণ্ঠে বলে, মেজমা, আমায় ক্ষমা করে দাও তুমি, আমি তোমার আর সাজের কাছে খুব বড় অপরাধী। কখন কিভাবে কি হয়েছে কি না হয়েছে আমি এসব নিয়ে কোনো প্রমাণ কাউকে দিতে চাই না। শুধু সবার সামনে আমি সব কিছু স্পষ্ট স্বীকার করছি, সাদের সাথে যা যা হয়েছে সব কিছুর জন্য একমাত্র আমি দায়ী। ও কিছুই মিথ্যে বলেনি, আমি ওকে জোর করেছিলাম, কিন্তু আমার উচিত ছিল ছিল সবার সামনে ওকে স্বীকৃতি দেওয়ার, কিন্তু আমি কাপুরুষের মতো চুপ ছিলাম। বাচ্চাটাও আমায় তুমি যা শাস্তি দেওয়ার দাও মেজমা, কিন্তু এভাবে চুপ থেকো না। আমি কথা দিচ্ছি খুব শীঘ্রই ওকে আমি ফিরিয়ে নিয়ে আসব। রায়হান চৌধুরী ক্ষিপ্ত হয়ে যান ছেলের উপরে। উনি কিছুতেই বিশ্বাস করেন না ছেলের এই সব কথা। ওনার ধারণা রদ্রিক মানবতা দেখিয়ে আজ ইচ্ছাকৃতভাবে সবকিছুই নিজের ঘাড়ে নিচ্ছে, বাধ্য হয়ে এইসব কথা বলছেন। উনি দাঁতে দাঁত চেপে বলেন, রদ্রিক, চুপ করো, এইসব বিষয়ে মোটেও ছেলে খেলা না। সমাজে আমার একটা সম্মান আছে, তুমি চাইলে সব কিছুই নষ্ট করতে পারো না। তাছাড়া 2 দিন বাদে তোমার বিয়ে, তোমার মামা এইসব শুনলে ভীষণ রেগে যাবে। রদ্রিক খুব নির্লিপ্ত কণ্ঠে বলে, সেটা তোমার আর ওনার ব্যাপার, আমি এই বিয়ে করছি না, এটাই ফাইনাল। তোমার এই কথাটা শোনা আমার আমার সব থেকে বড় ভুল ছিল, ব্যাপার নয়, এখন নিজে ভুল শুধরে নিচ্ছি। রায়হান চৌধুরী আর রোহান চৌধুরী অবিশ্বাস নজরে এক দিনেই বদলে যাওয়ার রদ্রিকের দিকে তাকিয়ে থাকে। ওনারা আর কিছুই না বলে রেগে গর্জে ওঠেন ছেলের উপরে, রদ্রিক, একটা চরিত্রহীন মেয়ের জন্য তুমি নিজের এত বছরে মান সম্মান সবকিছুই ধুলে মুছিয়ে দিচ্ছ কেন? যার সন্তান ওর গর্ভে দেখো গিয়ে ওই মেয়ে তার সাথে পালিয়েছে। আমাদের তো কপাল ভালো, ও ওই অবৈধ পাপ থেকে আমার অবিচারেই মুক্তি পেয়েছিল। কার না কার পাপ দোয়া তো করি ওই অবৈধ বাচ্চাটা যেন মর। খবরদার আম্মু, যা বলছো ওই পর্যন্তই থেমে যাও, আর একটা কথাও বলবে না। ও অবৈধ না, ও আমার রক্ত, ও আমার বাচ্চা, ওর বাবার পরিচয় আছে। তুমি কিভাবে আমার বাচ্চার মৃত্যু কামনা করতে পারো, যখন আমি সব কিছুই স্বীকার করেই নিয়েছি? তারপরেও তোমাদের সাহস হলো কিভাবে এইসব বলার?
রদ্রিকের কণ্ঠ যেন হঠাৎই রুদ্র হয়ে আসে, আর কোনো কথা বলতে যেন ওর খুব কষ্ট হচ্ছে। মায়ের কথাগুলো এখনো কানে বাজছে। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না তারাই সামনে তার সন্তানের মৃত্যু কামনা করছে। তারাই জন্মদাত্রী মা। মৃত্যুর মধ্যে বুকের ভেতর জমে ওঠা দমবন্ধ ক্রোধ আর অসহায়তা যেন ওর মনে একসাথে বিস্ফোরিত হয়। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রদ্রিক। সিঁড়ি ধরে রাখা কাচের অ্যাকোরিয়ামটার দিকে প্রচণ্ড জোরে লাথি মারে সে। ভারী কাছের বক্সটা ধাক্কা খেয়ে কাত হয়ে মেঝেতে আছড়ে পড়ে। পর মুহূর্তে ভেঙে চুরমার হয়ে ছাড়িয়ে পড়ে কাচের টুকরো আর জল। মেঝে জুড়ে ছলকে ওঠে পানির ধারার সাথে ছোট ছোট মাছগুলো ছটফট করতে থাকে ভেজা মেঝের উপর। আর রদ্রিক দাঁড়িয়ে থাকা রক্তিম চোখে স্থির হয়ে। ওর বুকে দ্রুত শ্বাস ওঠানামা করছে, কিন্তু বুকটা ভীষণ পুড়ছে। উপস্থিত সবাই যেন ঘাবড়ে যায় রদ্রিকের এমন ক্ষিপ্ত আচরণ দেখে। সায়ন আর রাহুল এসে বন্ধুকে দুই পাশ থেকে ধরে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সেজুতি চৌধুরী খুব ধীরে রদ্রিকের সম্মুখীন এসেই ওরা হাত ধরে। এতক্ষণ পর বলেন, রদ্রিক, আমি জানি আমার শ্বাস কোনো কথা মিথ্যে বলেনি, কিন্তু তুমি হঠাৎ আজ কেন সব কিছুই স্বীকার করছো জানি না। শুধু একটা কথা ভেবে দেখো তো, যে বাচ্চাটা এখনোই দুনিয়াতে আসেনি তাকে নিয়ে তুমি কেন কোনো প্রকার টুকুত বাক্য বরদোয়া কিছুই শুনতে পারছো না? তোমার তার বিরুদ্ধে কিছুই সহ্য হচ্ছে না, কিন্তু আমার মেয়ে তো জীবিত আছে, অথচ আমি কাল থেকে এভাবে নিজে বাড়ির মানুষদের মুখ থেকে ওর মৃত্যু কামনা শুনে যাচ্ছি। আমার মনের অবস্থাটা কি হচ্ছে আমি তোমাদের কাউকে ঠিক বোঝাতে পারবো না। সারাদিন বাড়ির কাজকর্ম করার পর মেয়েটা আমার বুকের মাঝখানে এসে চুপটি করে জড়িয়ে ধরে পড়ে থাকতো। ও জানতো একমাত্র ওর মায়ের বুক ছাড়া আর কোথাও ওর কোনো নিরাপদ জায়গা নেই। এতিম তো, তাই ওর শত অভিযোগ বায়না সবকিছুই শুধু আমার কাছেই করতো। আজ সেই ছোট রুমটায় আমি যেতে পারছি না রদ্রিক। আমার দম বন্ধ হয়ে আসছে। কোথাও আমার সাজের অস্তিত্ব পর্যন্ত নেই। কোথায় কি অবস্থায় আছে আমি কিছুই জানি না। ওকে ফিরিয়ে এনে দাও রদ্রিক, ওকে ফিরিয়ে এনে দাও। আমি কথা দিচ্ছি আমার মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যাব। এখানে অন্তত তোমাদের কাছে কারো ছায়া পর্যন্ত পৌঁছতে না পারে। সেজুতির কান্না ভেঙে পড়ে, আর রদ্রিক যেন পুরোপুরি পাথর হয়ে হাঁটু গেজে ফ্লোরে ধপস করে বসে পড়ে। আর সায়র আর রাহুল অবাক হয়ে গেছে রদ্রিকের বাড়ির মানুষদের এমন অমানবিক আচরণ দেখে। এদিকে সাজ হঠাৎ ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে ভয়ে চিৎকার করে উঠে বসে। বিড়বিড় করে কিছু বলছে। আম্মু, প্লিজ বাঁচাও, আমার কোনো দোষ নেই। মুখে দুই হাত দিয়ে ঢেকে হু হু করে কাঁদছে আর বিলাপ করছে। হঠাৎ ওর জ্ঞান ফিরে দেখে ওরা দৌড়ে রুমে আসে। এসেই ওকে এভাবে অসহায়ের মতো কাঁদতে দেখে প্রত্যেকেই ঘাবড়ে যায়। ওদের উপস্থিত সবার বুকটা মোচড় দিয়ে ওঠে। বুঝতে পারে মেয়েটা নিশ্চয় কঠিন কোনো পরিস্থিতির সম্মুখীন হয়েছে। শাহেরিয়ার ইসনা দ্রুত এগিয়ে আসে। ইসনা ওর মুখের কাছে মুখ এগিয়ে বলে, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? তুমি অনেকক্ষণ তো ঘুমিয়েছিলে, এবার একটু স্বাভাবিক হও। তুমি আমাদের কাছে নিরাপদ আছো। তোমার তো পরিচয় আমাদের জানতে হবে, তাই না? সাজ সম্মুখে হঠাৎ এত অপরিচিত মানুষ দেখেই ভয়ে পিছিয়ে দেয়, কিন্তু ওকে যারা বাঁচিয়েছিল তাদের ঠিক চিনতে পেরেছে। হিমাদ্রি আর কিংসুক একে অপরের দিকে তাকায়। ওরা বুঝতে পারে মেয়েটা ওদের হয়তো এখনো বিশ্বাস করতে পারছে না।
কারিশমা বুঝতে পেরে ধীরে এগিয়ে এসেই সাজের পাশে চুপ করে বসে। সাজ ওর দিকে ভীত নিয়ে তাকিয়ে থাকে। ও খুব বুদ্ধি করে সাজকে আশ্বস্ত করে খুব স্নেহ উম, মিশিয়ে নিজের বুকে টেনে নেয়, জড়িয়ে ধরে ওর মাথায় হাত বুলিয়ে দেয়। ধীরে ধীরে আর স্বাভাবিকভাবে বলে, কোনো ভয় নেই বোন, এই দেখো তোমার কতগুলো আপু আর ভাই আছে, তুমি সম্পূর্ণভাবে আমাদের কাছে নিরাপদ। তোমার নাম কি? সাজ। এতক্ষণে ওর বুকের মধ্যে যেন একটা নিরাপদ আশ্রয় পেয়েছে, তাই চুপটি করে পড়েছিল। ধীরে নাম বলে, সাজ। সাজ। হিমাদ্রি নামটা ভালো করে শোনে, এরপর স্বাভাবিকভাবে বলে, আচ্ছা তুমি শান্ত হয়ে তোমার বাড়ির ঠিকানাটা দাও। বাড়ির লোকজন নিশ্চয় তোমার জন্য চিন্তা করছে, আমি কল করে দেই। সাজ এতক্ষণ ঠিকই শান্ত ছিল, কিন্তু হঠাৎ বাড়ির কথা তুলতেই ও তৎক্ষণাৎ চেঁচিয়ে বলে, না না, আমার কোনো বাড়ি নেই, কেউ নেই, আমি সম্পূর্ণ একা, আপনাদের চিন্তা নেই, আমি আমি এখানেই এখন থেকে চলে যাচ্ছি। উপস্থিত সবার ওর কথা শুনে অবাক হয়, কিন্তু হিমাদ্রির কথাটা শুনে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে ক্রুদ্ধ দৃষ্টিতে ওর দিকে। তারপর ধীরে ওর কাছে এগিয়ে আসে। সাজ হঠাৎ ছেলেটাকে ওর নৈকট্য এগিয়ে আসতে দেখে ওর কারিশমার বুকে আরো মিশে যায় ভয়ে। কারিশমা জানেন হিমাদ্রি বরাবরই ধৈর্য কম, রাগ বেশি। আসলে মেয়েটা এই অল্প বয়সের শরীরের এই অবস্থা শুনে ছেলেটার মাথা নষ্ট হয়ে গেছে। ও হিমাদ্রিকে বলে, হিম প্লিজ নিজেকে কন্ট্রোল কর, আমাদের প্রত্যেকের রাগ হচ্ছে, শুধু তোর একা নয়। ওকে এখনই এইসব কথা জিজ্ঞেস করা উচিত হবে না। কিন্তু হিমাদ্রি কারো কোনো কথা কানে না নিয়ে সোজা সাজকে কারিশমার বুকে থেকে ওকে টেনে ধরে সোজা করে বসিয়ে দেয়। তারপর নিজেও ওর সামনে ফ্লোরে বসে খুব শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, লিসেন সাজ, আমরা এখানে প্রতিটা মানুষ সারা রাত ধরে তোমায় নিয়ে বসেছিলাম, মাথায় অনেক টেনশন নিয়ে। রাতভর শুধু ওয়েট করেছি কখন তোমার জ্ঞান ফিরবে, কখন তোমার পরিচয় জানতে পারবো। এখন যেহেতু বলছো তোমার কোনো বাড়ি নেই, মেনে নিলাম। তাহলে কোনো ভনিতা না করে সোজাসুজি বলো, তোমার সাথে অ্যাকচুয়ালি কী ঘটেছে? এত রাতে ওই রাস্তায় তুমি কি করছিলে? আর এই বয়সে তুমি ক্যানসিভ কি করে করলে? ড্যামিট! আকম্মিত এমন চিৎকারে সাজ ভয় পেয়ে যায় ঠিকই, কিন্তু কাঁদে না, বরং আবার আবার জিজ্ঞেস করে, আপনার কিভাবে জানলেন? কাশ্মীরাও ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়, দেখো সাজ, প্লিজ ওর কথা কিছু মনে করো না, আসলে আমি একজন ডক্টর। তোমাকে ওরা নিয়ে আসার পরে আমায় কল করতে আমি এসে তোমায় চেক আপ করি, তখনই বুঝতে পারি তোমার এই অবস্থা। কিন্তু আমি যদি ভুল না হই, তোমার তো বিয়েই হয়নি, তাই না? আমাদের তুমি সম্পূর্ণ ভরসা করতে পারো, আমাদের সবটা খুলে বলো প্লিজ। সাজের কোনো জানি মনে হলো এই মানুষগুলোর উপরে ভরসা করা যায়। যা থ মেরে বসে থাকে। হঠাৎ কিছুক্ষণ আগে ভয়টা ওর মনে থেকে কিছু যেতে থাকে। ওর সবার দিকে একবার তাকিয়ে বিনা দ্বিধায় বলতে থাকে পুরো ঘটনা। গতকাল রাতে ওরা সাজকে নিয়ে অ্যাপার্টমেন্টে পৌঁছানোর পরে কিংসুক ওর বোনকে কল করে ডেকে এনেছিল, যে নিজেই একজন জেনারেল ফিজিয়া ফিজিশিয়ান ডক্টর কারিশমা খান। ও আসার পর সাজকে ভালোভাবে জাস্ট চেক আপ করে বুঝতে পারে মেয়েটা প্রেগনেন্ট। ও নিজেই অস্থির ছিল, তাই সবাইকে সব কিছুই খুলে বলে। ওদের সবার কাছে যেন এটা একটা বিস্ফোরক তথ্য, কারণ সাজকে দেখেই ওরা বুঝতে পারে মেয়েটার বয়স বেশি না। ওরা প্রত্যেকেই লিভিং রুমে বসেছিল সারা রাত, সাজের জ্ঞান ফেরার অপেক্ষায়। বুঝতে পেরেছিল মেয়েটা ভীষণ
দুর্বল ও ক্লান্তি। এর বাইরেও হয়তো অন্য অনেক কিছু আছে যেটা ওদের জানতে হবে। হিমাদ্রি গতকাল রাত থেকেই ফুঁসে আছে, কারণ বরাবরই ও অন্যায় সহ করতে পারে না। বর্তমান সাজ এতক্ষণ ধরে এভাবে সব কিছুই ওদের খুলে বলেছে, কোনো কিছুই বাদ দেয়নি। ওই 2 দিনের কোনো কথা শুধুমাত্র বাড়িসহ সব নামটা বলেনি। উপস্থিত প্রত্যেকের হতবাক হয়ে যায়, এমন পরিবারের কারো হয় এত গম্ভীর ষড়যন্ত্র, তাও বাড়ির মেয়ের বিরুদ্ধে। হিমাদ্রির আগে হাত মুষ্টিবদ্ধ করে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। কাশ্মীরা সব কিছুই শুনে স্তব্ধ হয়ে যায়, তবুও সাজের শরীরের অবস্থার কথা চিন্তা করে অস্থির কণ্ঠে বলে, কিন্তু সাজ, তোমার তো অল্প বয়স, এই বাচ্চাটা হওয়ার তোমার লাইফের জন্য হাই রিস্ক। এই সিদ্ধান্তটা নেওয়া তোমার চরম ভুল হচ্ছে বোন। তোমার ভবিষ্যৎ কি হবে একবারও ভেবে দেখেছো? সমাজে বাচ্চাটার পরিচয় কি দেবে ভেবেছো? এতক্ষণ পরে সাজের সেই সমাজের কথা আবার মনে পড়তে খুব কান্না পেয়ে যায়। ও যেন অনেকক্ষণ পরে উন্মাত্ত ন্যায় কাঁদতে কাঁদতে বলে, ওর জন্যই তো সব কিছুই ছেড়ে পালিয়ে এলাম আপু। ওখানে থাকলে এতক্ষণে আমি তো লাশ হয়ে যেতাম। দুবার যেহেতু বেঁচে পেরে বেঁচে ফিরেছি, তাহলে একবারও ঠিক বেঁচে যাব। আমি কোনো সমাজ চিন্তা করছি না আপু, আমি শুধু ওই বাড়ি থেকে বের হয়েছি ওকে সুস্থভাবে পৃথিবীতে আনার জন্য। আমার সাথে ওই বাড়ির সবার যা যা অন্যায় করেছে প্রত্যেকে তার শাস্তি পেতে হবে, হোক মানসিক বা শারীরিক। পরিস্থিতি আজ আমার বিপক্ষে আছে ঠিকই, কাল আমার পক্ষে অবশ্যই থাকবে। অপেক্ষা শুধু সময়ের। হিমদ্রি অবাক হয়ে তাকিয়ে দেখে সাজের। ওর ধারণা ছিল মেয়েটা হয়তো সহজ সরল, প্রতিবাদ করতে জানে না, কিন্তু ওর ধারণা সম্পূর্ণ বদলে গেছে। হঠাৎ ও জিজ্ঞাসা করে, যার জন্য তোমার এই অবস্থা, তার যদি সব কিছুই মনে পড়ে, সে যদি নিজের ভুল বুঝতে পেরে তোমায় খুঁজে নেয়, সেই দিন তুমি কি করবে সাজ? সাজের মুখবায় পরিবর্তন হয়ে যায়, খুব কনফিডেন্স এর সাথে কঠোর কণ্ঠে বলে, আমি জানি একদিন তার সবটা মনে পড়বে। হয়তো সে তার ভুলটা ঠিকই বুঝতে পারবে আর আমায় খুঁজেও নেবে, কিন্তু সেই দিন যতটা মানসিক আঘাত তাকে দেওয়া যায়, ঠিক ততটা যন্ত্রণা দিতে আমি বিন্দুমাত্র কোনো কার্পণ্য করব না। চোখের সামনে নিজের সন্তানকে দেখে ওকে ছুঁতে না পারার যন্ত্রণা তাকে প্রতিটা মুহূর্তে ছটফট করতে হবে। সে ভালো করেই জানতো আমি কখনো মিথ্যে বলিনি, তবুও সে আমায় অবিশ্বাস করেছে। কাশ্মীরা সাজের চোখে জল দেখে বুঝতে পারে ওর মনে ভয়ঙ্কর আঘাত পেয়েছে, সাথে অভিমানী হয়েও মন জেদ চেপে বসেছে ওদের শাস্তি দেওয়ার জন্য। কিন্তু লোকটার প্রতি ওর তীব্র একটা অধিকারবোধ স্পষ্ট দেখতে পাচ্ছে। ও আগ্রহী কণ্ঠে জিজ্ঞেস করে, সাজ, তোমার বাচ্চার বাবাকে খুব ভালোবাসো তাই না? গল্প 16 বছর বয়সী সাজের মাতৃত্ব, পর্ব 5 চলবে।